একটা মাত্র বিরোধী 45টার মধ্যে বাদ বাকি সবটাই আমাদের জোট পেয়েছে। हम लोग जो शांति स्थापना किए वो शांति रहना चाहिए। स्ट्रॉन्ग ऑपोजिशन होगा। আমরাও মাত্র 10টা লড়েছিলাম, আমরাও 5টা পেয়েছি। বিজেপি নির্বাচনে অংশগ্রহণ করেন, তৃণমূল বিজেপি তৃণমূল এই গল্পটা ওখানে এখনো চলছে। এই নির্বাচন সংবিধান সম্মত নয়, অগণতান্ত্রিক। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি পলিটিক্যাল প্ল্যাটফর্মে একটা মাইক্রোস্কোপিক এক্সিস্টেন্সের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমরা কোনো সংকটে বা কোনো জায়গায় নেই। আপনারা বুঝতে পারবেন 24 সালে এদেরকে আমরা উর্দুদস্ত করব। আমি রাস্তায় যে 40% টাকাটা দিতাম, প্লাস আমি বাড়িতেও যে টাকাটা দিতাম, সেগুলোকে একত্রিত করে অন্যান্য জায়গা থেকে টাকা জোগাড় করে আমরা এবছরে 10 লক্ষ করব। তলোয়ার পুরানি है मगर काट रही है। নিউজ 18 বাংলায় স্বাগত। জনতার দরবার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। বাংলার জনতার পর্যটন কেন্দ্রের মধ্যে পছন্দের তালিকায় অবশ্যই দার্জিলিং রয়েছে। সেই দার্জিলিং এর ঠান্ডা আবহাওয়ায় রাজনীতি প্রায়শই গরম হয়ে ওঠে। তার উপর এখন বর্ষা, আর বর্ষার সময় ভোট পাহাড়ে। সেই পাহাড়ের ভোটে কে পিছলো, কে এগিয়ে গেল, পাহাড়ের মানুষ কোন পক্ষে রায় দিল, সেই নিয়ে আলোচনা হবে। তবে প্রথমেই যেদিকে নজর রাখবো, কারণ উন্নয়নের দিকেই যেন পাহাড়ের মানুষ আস্থা রাখলো। উন্নয়নের ভোটেই ভোল বদল হলো পাহাড়ে। পর্যবেক্ষকদের একাংশের মতে জিটিএ ভোটের ফলে স্পষ্ট হয়ে গেল উন্নয়নের পক্ষেই পাহাড়ের মানুষ ভোট দিয়েছে, ভোট দেবে। মানুষ উন্নয়নই চাইছে পাহাড়ে। দেখব কি চায় পাহাড়, জঙ্গি আন্দোলন নাকি উন্নয়ন? অনেকের মতে এই প্রশ্নেরই ফয়সালা হলো এবারের জিটিএ নির্বাচনে। উন্নয়নের পক্ষে ভোট দিল পাহাড়। তারাই জিতলেন যারা পাহাড়ে শান্তির কথা বলেন, উন্নয়নের কথা বলেন। জিটিএ দখল করলো অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। 2017 সালে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে বেরিয়ে আসেন অনিত। 2021 সালে নিজের দল তৈরি করেন। গুরুংয়ের সঙ্গ ত্যাগের পর থেকেই পৃথক গোর্খাল্যান্ডের আবেগে পাহাড়কে স্তব্ধ করে দেওয়ার পথে হাঁটেননি। সওয়াল করেছেন পাহাড়ে শান্তির পক্ষে। বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছেন। পাহাড়ে উন্নয়নের পক্ষে সওয়াল করেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চেও দেখা গিয়েছে অনিত থাপাকে। সেই অনিত থাপাই এবার জিটিএর ক্যাপ্টেন। অনেকের পার্টি পেয়েছে 27টা প্লাস 4টি ইন্ডিপেন্ডেন্ট 29টা, আর আমাদের সাথে অনেকদের জোট হয়েছিল। আমরা মাত্র 10টা লড়েছিলাম, আমরাও 5টা পেয়েছি। অর্থাৎ 8টা মাত্র বিরোধী 45টার মধ্যে বাদ বাকি সবটাই আমাদের জোট পেয়েছে। देखिए जो भी जीता हुआ है उससे हम लोग मिलकर काम करना पड़ेगा ना, कि ये आगे में बहुत चैलेंजेस है। मेरा अपील करता हूँ कि जितना मेरा कार्यकर्ता लोग हैं, हम लोग जो शांति स्थापना किए वो शांति रहना चाहिए। পাহাড়ের নেতা বিনয় তামাং জিতেছেন তৃণমূলের টিকিটে। 2017 সালে বিমল গুরুংয়ের সঙ্গ ছাড়েন বিনয় তামাংও। কিছুদিন আগে হওয়া দার্জিলিং এর পুরো ভোটে ঝড় তোলে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। পাহাড়ি উন্নয়নের স্বপ্নকে সামনে রেখেই দার্জিলিং পৌরসভা দখল করে সদ্যজাত এই দল। এবার জিটিএ ভোটে হামরো পার্টি জিতেছে 7টি আসন। অজয় এডওয়ার্ড নিজেও জিতেছেন। ऑल इज गुड। हम बधाई देना चाहता है अनित थापा और बीजेपीएम को। वो लोग बहुमत में आया। स्ट्रॉन्ग ऑपोजिशन होगा। आगे का जैसे भ्रष्टाचार का जो आरोप है जीटीए में, ये सब होने नहीं देगा।
পর্যবেক্ষকদের একাংশের মতে অনিত থাপা, বিনয় তামাং, অজয় এডওয়ার্ড এরা প্রত্যেকেই রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে উন্নয়নের কথা বলেছেন, বারবার শান্তির কথা বলেছেন। অনেকেই মনে করেন পাহাড়ের এই সব নেতারাই উন্নয়নের মুখ, তাঁদেরই এবার ভোটে জয় জয়কার। অর্থাৎ জিটিএ ভোটের ফলে স্পষ্ট পাহাড়ে এবার উন্নয়নের জয়। নিউজ 18 বাংলা। কোনো মানুষই আপলিটিক্যাল হয় না, কোনো মানুষই রাজনৈতিক নিরপেক্ষ হতে পারে না, কিন্তু রাজনীতির ঊর্ধ্বেও যে কিছু হতে পারে তা অন্তত পাহাড়ের ভোট কি প্রমাণ করছে? মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দিয়েছে। কি করে তাহলে একটা সদ্যজাত দল এরকম ভাবে একটা অবস্থান নিল? কিভাবে বেশিরভাগ মানুষ সেই দলকেই বেছে নিল? না এর পেছনে কোনো একটা রাজনৈতিক সমীকরণ রয়েছে? আমরা সমস্ত দিকের প্রশ্নের উত্তর খুঁজবো, তবে যারা আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় করে নিই। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে রয়েছেন, বিজেপির শতরূপা রয়েছেন, কংগ্রেসের নেতা সুস্মিতা বিশ্বাস রয়েছেন, সিপিআই নেতা সৈকত গিরি রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস রয়েছেন। তবে সবার প্রথমে আমি কার কাছে যাব? ডালি কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে জয়লাভ করা বিনয় তামাং আমাদের সঙ্গে রয়েছেন শিলিগুড়ি থেকে। সবার প্রথমে আপনাকে অভিনন্দন। 5টি আসন জয়লাভ করলো তৃণমূল, 10টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, সেই 10-এর মধ্যে 5, যার মধ্যে আপনি অন্যতম। মানুষ কিসের পক্ষে ভোট দিল? উন্নয়ন? কি মনে হয় আপনার? আর শুনতে পাচ্ছেন না, কোনো রকম টেকনিক্যাল সমস্যা রয়েছে, আমি অবশ্যই যাব। আমি তাহলে বিশ্বজিৎ দাকে দিয়ে বরং আলোচনাটা শুরু করি, তারপর সমস্যা মিটলে আমি বিনয় তামাংয়ের কাছে যাব। বিনয় দা শুনতে পাচ্ছেন? हाँ हाँ হ্যাঁ হ্যাঁ বলুন, মানুষ কিসের পক্ষে ভোট দিল? উন্নয়ন, ডেভেলপমেন্ট? हेलो हाँ हाँ अब गोरखालैंड टेरिटोरियल एडमिनिस्ट्रेशन ये स्टेट सब्जेक्ट है और ये रीजनल ऑटोनॉमस बॉडी है। तो हम लोग चाहते हैं कि दार्जिलिंग पहाड़ में कई सारे समस्या हैं, उसको समस्या को हल करें स्टेट गवर्नमेंट से मिलके। और हमारा रूलिंग पार्टी स्टेट गवर्नमेंट है, तो कोऑपरेशन मिल रहा है। तो हम लोग चाहते हैं आने वाले दिन में जो डेवलपमेंट का इश्यूज है हम लोग इसमें काम करेंगे। বিনয়, বিমল গুরুং একসময় পাহাড়ের বেতাজ বাদশাহ, আপনারও দীর্ঘদিনের সঙ্গী, আপনি অবশ্য এখন তার সঙ্গে নেই, কিন্তু এই যে ভোটের ফল দেখা গেল, কি মনে হচ্ছে পাহাড়ে কি এখন অনেকটা সাইড হয়ে পড়লেন বিমল গুরুং? हाँ, ऐसा है कि उनका पार्टी अपना स्टैंड ले चुका है, क्योंकि वो लोग चाहते हैं कि वो चाहते थे कि वो इलेक्शन में न जाएं। तो इस बार वो इलेक्शन में नहीं आया, लेकिन कई सारे इलाके पे उनका इंडिपेंडेंट कैंडिडेट फील्ड किया था, तभी भी एक जगह उनका जीत हो गया, उनका अपना कॉन्स्टिट्यूएंसी में। बाद बाकी सभी जगह में उनका जो इंडिपेंडेंट कैंडिडेट बिहाइंड द कर्टन जो आया था वो उसका हार हो गया। तो इससे लगता है कि बिमल गुरुंग जी का और उनका गोरखा जनमुक्ति मोर्चा का डाउनफॉल शुरू हो चुका है। পাহাড়ের মানুষ এখন কি চাইছেন বিনয়দা? ना ऐसा है कि पहाड़ जो हिल्स का जो भी पब्लिक है वो चाहते हैं कि पीस हो, पहाड़ में स्टेबिलिटी हो और प्रोग्रेस हो और डेवलपमेंट हो, ये चाहते हैं। সেক্ষেত্রে জিটিএ কিভাবে কাজ করবে? देखिए मैंने आगे से ही बोल के रखा हूं कि ये स्टेट सब्जेक्ट है, ये स्टेट का अंडर में है ऑटोनॉमस बॉडी। तो स्टेट गवर्नमेंट ये हम लोग को कोऑपरेशन देगा। ये सुश्री ममता बनर्जी ऑनरेबल सीएम और हमारा पार्टी का चेयरपर्सन शी इज वेरी कोऑपरेटिव, और वो चाहते हैं कि दार्जिलिंग पहाड़ को उन्नयन हो, डेवलपमेंट हो। तो हम लोग आने वाला दिन में उम्मीद कर रहे हैं कि हम लोग का पहाड़ में और विकास और जो डेवलपमेंट है उसका और ज्यादा गति तेज हो जाएगा। একদম বিনোদা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটুখানি আলোচনাটা বরং শুরু করি। বিশ্বজিৎ দা, আমরা প্রত্যেকদিন রাজনৈতিক কচকচানিতে অভ্যস্ত, তো আমরা প্রত্যেকদিন সেই কোনো রাজনৈতিক ইস্যু ধরে আলোচনা করি। তবে আজকে পাহাড়ের ভোট কি কোনো রকম কোনো একটা আভাস দিল যে মানুষ কি চাইছে এবার, এবং মানুষ যথেষ্ট সচেতন তার ভোট দেওয়ার বিষয়ে? বিশ্বজিৎ দা,
দেখো শর্মিষ্ঠা, একটা জিনিস ভাবতে হবে, পাহাড়ের এই রাজনীতিতে যে পলিটিক্যাল প্যারাডাইম এবং ইলেকশনের যে এজেন্ডা সেটিং, এটা কিন্তু পাল্টে গেল। একটা সময় ছিল কয়েক দশক আগে পর্যন্ত পাহাড়ের রাজনীতিতে মূল বিষয় ছিল গোর্খাল্যান্ড, যে গোর্খাল্যান্ড তৈরি করা যায় কিনা। তুমি যে কথা বলছিলে বিমল গুরুং এর কথা, আমি আরো একটু আগে থেকে যদি শুরু করি, সুভাষ ঘিসিং, বিমল গুরুং, আমরা একের পর এক নেতা দেখেছি পাহাড়ে তৈরি হয়েছে। তারা পাহাড়ের মানুষকে রাজনৈতিকভাবে স্বপ্ন দেখিয়েছে যে গোর্খাল্যান্ড তৈরি হবে। তারপরে দেখা গেছে যে একটা সময় তারা তাদের দাবিতে সঠিকভাবে থাকতে পারেনি, কারণ রাজ্য প্রশাসন, রাজ্য সরকার প্রত্যেক ক্ষেত্রেই বলেছে যে পাহাড়ের উন্নয়নের সঙ্গে আছে, পৃথক রাজ্য বা গোর্খাল্যান্ড তৈরি করার দাবিতে সরকার তাদের সঙ্গে নেই, বরং যদি উন্নয়নের কথা বলে তখন সরকার তাদের সঙ্গে থাকবে। আজকে তুমি যে কথা বলছিলে যে হামারো পার্টি নতুন একটা রাজনৈতিক দল, তারা এসে তাদেরকে প্রতিষ্ঠা করতে পারলো, তাদের রাজনৈতিক এজেন্ডাগুলোকে প্রতিষ্ঠা করতে পারলো কেন? কারণ তারা বললো যে পাহাড়ের মানুষ একটা বন্ধ, আবার সমস্যা, আবার গোর্খাল্যান্ড তৈরি করা, নিজেদের মধ্যে একটা অচলাবস্থা তৈরি করা, এটা চায় না। বিজেপিএমও খুব ভালো রেজাল্ট করেছে এবং 2021 সালে অনিত থাপার এই বিজেপিএম। হ্যাঁ, কেন বিজেপিএম করলো? নতুন দল হিসাবে তুমি তো বলেছো তোমার প্রতিবেদনে, সরকারের সঙ্গে সারাক্ষণ তাদের সহযোগিতার সম্পর্ক, কোঅপারেশন, যে সরকারের সঙ্গে কাজ করে আসল লক্ষ্য হচ্ছে ওই পাহাড়ের মানুষের উন্নয়ন, যে কোনো শর্তে উন্নয়নটা যখন এজেন্ডা হচ্ছে পাহাড়ের মানুষ কিন্তু বুঝতে পারছে। বিরোধিতা নয়, মানুষের উন্নয়নে সবার প্রথমে গুরুত্ব দেওয়া উচিত। অর্থাৎ রাজনীতিতে মানুষ সবথেকে গুরুত্বপূর্ণ এবং তারপরে মানুষের উন্নয়ন, এইটা বুঝতে পেরেছে। বুঝিয়ে দিল। আর এখনো পাহাড়ে মেজাজ বাড়ছে, এবারে জিটিএ ভোটের ফলে স্পষ্ট যে সেই বিমল গুরু এখন কার্যত পাহাড়ে অস্তিত্বহীন হয়ে পড়েছে। আমি প্রতিবেদন, তারপর আবারও আলোচনা। বিমল গুরু গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি, পাহাড়ের একসময় দাপুটে নেতা। এবারে জিটিএ ভোটের ফলে সেই গুরুমের রাজনৈতিক অস্তিত্বই বড়সড় প্রশ্নের মুখে। এবারে জিটিএ ভোটে গুরুঙের মোর্চা সরাসরি ভোটে লড়েনি, তবে গুরুং অনুগামী 42 জন নির্দল হয়ে ময়দানে নেমে পড়েন। সকলে পিছনে গুরুঙের হাত ছিল বলে খবর। এতে অবশ্য বিশেষ লাভ হয়নি, গুরুংপন্থী সিংহভাগ নির্দল প্রার্থীরই ভরাডুবি হয়েছে। গুরুঙের এই হাল দেখে অনেকেই বলছে একদা পাহাড়ের বেতাজ বাদশাহ এখন পাহাড়ে যেন অস্তিত্বহীন। 2017 সালে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড় স্তব্ধ করে দিয়েছিলেন বিমল গুরু, যার জেরে পিছিয়ে যায় জিটিএ নির্বাচন। এবারও জিটিএ ভোট ঘোষণা হতেই আসরে নামেন গুরু, দাবি তোলেন আগে পাহাড়ের সমস্যা মেটাতে হবে, তারপর জিটিএ ভোট হবে। পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে অনশনেও বসেন বিমল গুরু, পাশে দাঁড়ায় বিজেপি। সাংসদ বিধায়করা গুরুঙের সঙ্গে গিয়ে দেখা করেন, কিন্তু ভোটের ফল বেরোতেই পরিষ্কার পৃথক গোর্খাল্যান্ড আবেগের থেকেও পাহাড়ের শান্তি উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন পাহাড়ের ভোটাররা। শান্তি এবং উন্নয়নের বার্তা দিয়ে পাহাড়ের ভোটে বাজিমাত করলেন গুরুঙেরই দুই প্রাক্তন সঙ্গী অনিত থাপা এবং বিনয় তামাং। আর ভোটের আগে গোর্খাল্যান্ডের রব তুলে গুরুং নিজে অস্তিত্ব সংকটে। গুরুঙের পাশে দাঁড়ানো বিজেপির সামনেও এখন পাহাড় সংকট। বারবার পৃথক গোর্খাল্যান্ডের আবেগকে কাজে লাগিয়ে পাহাড়ের ভোটে ফসল তুলেছে বিজেপি। 19 লোকসভা ভোটেও দার্জিলিং এ জিতেছে, 21 বিধানসভা ভোটে জিতেছে কার্শিয়ং কেন্দ্রে। কিন্তু জিটিএর ফলেই স্পষ্ট ভোটাররা উন্নয়ন এবং শান্তির পক্ষেই রায় দিয়েছেন। তৃণমূলও পাহাড়ে ঘাসফুল ফোটালো। এতে পাহাড়ে বিজেপির উপর চাপ বাড়ল বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। মতে পাহাড়ের শান্তিতে ভোট করানোটা এবার প্রশাসনের কাছে ছিল বড় চ্যালেঞ্জ, কারণ 10 বছর পর জিটিএ ভোট হলো। এই জিটিএ নিয়েই বছর 5 আগে আগুন জ্বলেছে পাহাড়ে। এবারও ভোটের বিরোধিতা হয়েছে, আন্দোলনের হুঁশিয়ারি শোনা গিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত পাহাড়ে ভোট মেটে শান্তিতে। পাহাড়ে ভোটও পড়েছে শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে। নিউজ 18 বাংলা। অরুদা, এটা তো একটা অ্যাচিভমেন্ট, যেখানে নির্দল 42টা আসনে প্রার্থী দিয়েছিল সেখানে তারা 5টা পেল, আর যেখানে তৃণমূল 10টা জায়গা দিয়ে 5টা আসন পেল এবং প্রথমবার ঘাসফুল সেখানে খাতা খুললো। কোনটা পজিটিভ, মানে কোন জিনিসটার উপর জোর দিয়ে? আজকের নির্বাচনের ফলে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা হলো সেটা হলো
পাহাড় কোনো একটি পার্টিকুলার রাজনৈতিক সংগঠনের মনোপলিকে ভেঙে দিয়ে আক্ষরিক অর্থেই মাল্টি ডাইমেনশনাল একটা পলিটিক্স উপহার দিল। এক, দ্বিতীয় কথা, বিগত প্রায় 2 দশক ধরে বারংবার মাঝে মাঝেই পাহাড় অশান্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে পাহাড় হাসুক, আমরা সবাই চাই, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় আন্দোলনের নাম করে এমন অরাজকতা তৈরি করা হয়েছে, আখেরে ক্ষতি হয়েছে কিন্তু পাহাড়ের যারা মানুষ তাদের সবচেয়ে বেশি। পাহাড় মূলত এখানে আমরা বলি উত্তরবঙ্গ দাঁড়িয়ে থাকে 3টে টি এর উপর, টি, টিম্বার এবং ট্যুরিজম। তার মধ্যে পাহাড় মূলত যেটার জন্য দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে এক, চা এবং ট্যুরিজম। সেই জায়গায় দাঁড়িয়ে ট্যুরিজম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। চা বাগানের মুভমেন্টের কন্টিনিউয়াস এই মুভমেন্টের ফলে চায়ের প্রোডাকশনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গায় মানুষ দীর্ঘদিন ধরে একটা স্থিতাবস্থা খুঁজছিল। একটা পলিটিক্যাল স্থিতাবস্থা না থাকলে কখনোই সামাজিক স্থিতাবস্থা আসে না। সেই জায়গায় আজকে এটা দেখুন, আপনারা দেখাচ্ছেন ঠিকই, আজকে বিমল গুরুংয়ের দল তারা হয়তো প্রকাশ্যে ক্যান্ডিডেট দেয়নি, তাদের যারা ক্যান্ডিডেট বিমল গুরুংয়ের যারা একদম ডান হাত বা হাত, তারা প্রত্যেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ফলাফল কি হয়েছে? একজন ছাড়া বাকি সবাই হেরেছেন। শুধু তাই নয়, পাহাড়ের বুকে সেই অর্থে দেখতে গেলে তৃণমূল তো সমতলের দল হিসেবে পরিচিত ছিল। তৃণমূল কংগ্রেস পাহাড়ের বুকে শুধু খাতা খোলা নয়, যে থাম্বিং মেজরিটি নিয়ে তৃণমূল কংগ্রেস আজ 10টার মধ্যে 5টা আসনে পাহাড়ে জিতেছে, তার সাথে সাথে পাহাড় লাগোয়া যে তরাই এবং ডুয়ার্সের অঞ্চল, আজকে শিলিগুড়ি মহকুমা পরিষদের রেজাল্ট আরো বেশি চমকপ্রদ এই কারণেই, কারণ মহকুমা পরিষদ যে 2টো বিধানসভা সেগমেন্ট নিয়ে, সেই 2টো বিধানসভার বিধায়ক হচ্ছে বিজেপির, একটা ফাঁসি দেওয়া বাগডোগরা আর একটা মাটিগাড়া নকশালবাড়ি। আনন্দ বর্মন এবং দুর্গা সোরেনের বিধানসভা কেন্দ্র বিজেপির। পাহাড়ের মধ্যে 2009 থেকে 2022 আজকে 13-14 বছর ধরে বিজেপির একটানা এমপি। এই যে পাহাড়ে মনোপলি পলিটিক্সের পরেও পাহাড়ের মানুষের বঞ্চনা, আক্ষরিক অর্থে মানুষ আজকে ডেভেলপমেন্টের ফেভারে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে। শুধু তাই নয়, আগামী দিন এই বার্তাটা খুব পরিষ্কার করে দিল শিলিগুড়ির সমতলের বিজেপির বিধায়ক আনন্দ বর্মন বারংবার বলেছেন বাংলা ভাগের কথা, কার্শিয়াং এর বিজেপি বিধায়ক বারংবার বলেছেন বাংলা ভাগের কথা, দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা বাংলা ভাগ করতে চেয়েছেন, প্রকাশ্যে সওয়াল করেছেন এবং বিজেপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। এই রায় বাংলা বিরোধীদের বিরুদ্ধে রায়, এই রায় বাংলা ভাগ করতে চায় তাদের বিরুদ্ধে, এবং পাহাড় বাংলার সাথেই থাকবে। বাংলা একসাথে বারবার পাহাড়ের মানুষের আবেগকে কাজে লাগিয়েছে বিজেপি, এই অভিযোগ বারবার ওঠে। 2019-এও আপনাদের পক্ষে ভোট পড়েছে, কার্শিয়াংও আপনাদের এখনো পর্যন্ত, কিন্তু এরপর কি যে ফলাফল দেখা যাচ্ছে এবং একের পর এক উপনির্বাচন বলুন, পুরো ভোট বলুন, সেখানে বিজেপি কিছুটা কি কোণঠাসা হয়ে যাচ্ছে? শর্মিষ্ঠা, প্রথমত আমি বলি যে এই যে একতরফা তৃণমূল অ্যাকিউজেশন করেই যাচ্ছে, এটা ঠিক, মানে আমি কি বলবো, এটাই ওরা করে যাচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায়। কিন্তু আজকে আমি প্রথমত শুরু করতে চাই যারা যারা জিতেছে, যেখানে যেখানে জিতেছে, বহু জায়গায় তৃণমূল, কিছু জায়গায় কংগ্রেস এবং এক জায়গায় বোধহয় সিপিএম জিতেছে। প্রত্যেককে জনতার রায়ে আপনাদের দিকে যাওয়ার জন্য আপনাদের সকলকে অভিনন্দন বিজেপির তরফ থেকে। জিটিএ যে ইলেকশনটা হয়েছে সেটা নিয়ে কিন্তু বিজেপির যথেষ্ট সন্দেহ আছে। তার কারণ জিটিএ, হ্যাঁ, হাইকোর্ট বলেছে যে জিটিএ এর ইলেকশন হতে পারে, জিটিএ এর রেজাল্টও বেরোতে পারে, সবই বলেছে, সেটা নিয়ে আমাদের কিছু বক্তব্য নয়। কিন্তু জিটিএ আদৌ লেজিটিমেট কি নয়, সেটা আদৌ ন্যায্য পার্টি কি না, এটা নিয়ে আমাদের যথেষ্ট শঙ্কা আছে। এবং শিলিগুড়ি দার্জিলিং ইলেকশনে কিন্তু, মানে জিটিএ ইলেকশনে কিন্তু বিজেপি পার্টিসিপেট করেনি। যে ইলেকশনে আমরা পার্টিসিপেট করিনি সেখানকার রায় কার দিকে গেছে না গেছে আমরা বড়জোর অভিনন্দন জানাতে পারি, কিন্তু সেই নিয়ে তোমার বক্তব্য যে আমরা কোণঠাসা হয়ে যাচ্ছি, এটা আমি একেবারেই একদম শতরূপাদি জনতার কাছে আমরা এই প্রশ্নটাও রেখেছিলাম যে পাহাড় থেকে সমতল এই যে ভোট হচ্ছে একের পর এক, বিজেপি কি কোথাও কোণঠাসা হয়ে পড়ছে? সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমরা এই পোল করি এবং 64% মানুষ বলছেন হ্যাঁ, আর 36% মানুষ বলছেন না। 64% মানুষ বলছেন হ্যাঁ, 34% মানুষ বলছেন না। আমি এটা নিয়ে পরে রিঅ্যাকশন নেব। একটা সাপ্লিমেন্ট করে দিদিকে, এটা ঘটনা যে পাহাড়ে বিজেপি লড়েনি, কিন্তু পাহাড় লাগোয়া সমতল শিলিগুড়ি মহকুমা পরিষদে বিজেপি ফুল ফোর্সে লড়েছে এবং ভয়ঙ্কর ভাবে পরাজিত হয়েছে। এবং পাহাড়ের ক্ষেত্রে হয়তো দিদির দল বিজেপি লড়েনি, কিন্তু দিদির জোট সঙ্গী বিমল গুরুংরা তারা সর্বত্র নির্দল প্রার্থী দিয়েছিলেন এবং তাদেরকে বিজেপি বকলমে সমর্থন করেছে। আমি যখন নিচেই নামছে, মানে আস্তে আস্তে সমতলের দিকে আমাদের যেতেই হবে, পাহাড় থেকে সমতলের দিকে। সৈকত, কি বলবেন?
দেখুন, একটা বিষয় হচ্ছে আপনি প্রশ্নটা যে অ্যাঙ্গেলে রেখেছেন যে পাহাড়ে রাজনীতি এই যে ভোটের ফলাফল তাতে কোন দিক নির্দেশ করছে। দেখুন, পাহাড়ে সার্বিকভাবে ডেভেলপমেন্টের প্রশ্নে 2011 পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের জিটিএ ফরমেশন এবং তার পরবর্তীকালে বারে বারে পাহাড়ের রাজনীতিতে পট পরিবর্তন হয়েছে। অনেকে মজা করে বলেন যে পাহাড়ের আবহাওয়া খুব তাড়াতাড়ি বদলায়, আবার তার সাথে সাথে তৃণমূলের নেতাদের চরিত্রের ভালোবাসাও খুব তাড়াতাড়ি বদলায়। আচ্ছা, আজকে বলুন তো, বিনয় তামাং তৃণমূলের নেতা হিসেবে নির্বাচন জিতলেন, আপনারা বড় বড় হেডলাইন করছেন যে পাহাড়ে তৃণমূল পা রাখলো, তৃণমূলের ফুল ফুটলো। আচ্ছা, 2014 আগে পাহাড়ে লাগাতার বন, বিমল গুরুঙ্গের ডান দিকে কে বসেছিল, বাম দিকে কে বসেছিল? এরা কি সব পুরনো ক্যারেক্টার না পুরনো, মানে পুরনো মদ নতুন বোতল? 2014 কেন, 2021 ভোটের আগেও বলুন বিমল গুরুং এসে কাকে সমর্থন করার কথা বলেছিলেন যখন ফিরে এলেন? আমি আরেকটা কথা আপনাকে বলি, এই বিনয় তামাংরা ঠিক সেই সময়ে দার্জিলিং এ দাঁড়িয়ে বিমল গুরুঙ্গের বিরুদ্ধে যে লড়াই লড়ছিলেন, আমাদের রাজ্য সরকারের একজন কনস্টেবল খুন হলেন, সেই বিমল গুরুং ফিরে এসে সল্টলেকে যখন মিটিং করলো তখন রাজ্যের পুলিশ নীরব দর্শক থাকলো। আমি আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, আমি ডেটাতে যাচ্ছি। দেখুন, পাহাড়ের রেজাল্ট ফলাফল আপনারা যেটা দেখাচ্ছেন, অরূপদা খুব সুন্দর কথা বললো যে একটা মনোপলি সিস্টেমকে ভেঙে দিয়ে অনেক খুব শুনতে ভালো লাগে কথাগুলো। আচ্ছা, পাহাড়ের মাটিতে দাঁড়িয়ে যে 5টা সিট তৃণমূল জিতেছে তার মধ্যে 4 জন নেতা যারা আগে ছিল বিমল গুরুঙ্গের সঙ্গে, একটা সময় তারাই পাহাড়ের মানুষকে বলেছিল বিজেপিকে ভোট দাও লোকসভায়, তারপর তারাই আবার বিধানসভায় বললো তৃণমূলকে ভোট দাও, তারাই আবার জিটিএ সমর্থনে ধর্মঘট ডাকলো লাগাতার, আজকে আবার তারা টিভির পর্দায় দাঁড়িয়ে বলছে পাহাড়ে শান্তি চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শান্তি চাই, সম্প্রীতি চাই, ডেভেলপমেন্ট চাই। মানুষ এদের বিশ্বাস করবে? পাহাড়ে উন্নয়ন। আচ্ছা বলুন তো, বিজেপির এমপি, বিজেপির এমএলএ, লোকসভার ফান্ডিং এর টাকা, এমপি কোটার টাকা, কি কাজ হয়েছে? আচ্ছা, রাজ্য সরকার জিটিএ তো বকলমে চালিয়েছে তৃণমূল, যখন জিটিএর মেয়াদ শেষ হয়েছে তারপরে তো প্রশাসক নিয়োগ করে বিনয় তামাংরাই বসেছিল ওর মাথায়। তাহলে কি উন্নয়নটা হয়েছে পাহাড়ে? যদি উন্নয়ন হয়ে থাকে তাহলে পাহাড়ের মুখে এখনো কেন গোর্খাল্যান্ডের স্লোগান ওঠে? তাহলে পাহাড়ের মাটিতে দাঁড়িয়ে এখনো কেন 22% ভোটার, যারা একটা কিন্তু রেকর্ড আছে পাহাড়ে যে পাহাড়ের মানুষ ঢেলে ভোট দেয়, লোকসভা কেন বিধানসভা কেন, 22% মানুষ কিন্তু ভোট দেয়নি এবারে। তাহলে মানুষের মধ্যে কোথাও না কোথাও ক্ষোভ বিক্ষোভ আছে। আর আমি শেষ করবো যে কথাটা বলে, এবারে জিটিএ নির্বাচন, শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন দেখলো যে তৃণমূল কংগ্রেস কিভাবে টাকা ওড়াতে পারে। আমরা তো বলতাম যে বিজেপি টাকা ওড়ায়, এবারে তো দেখলাম তৃণমূল টাকা ওড়াচ্ছে মহকুমা পরিষদে। যখন অন্ধকারে 3 জন তৃণমূলের প্রার্থীকে ধরা হলো, যারা নাকি বস্তা বস্তা টাকার বান্ডিল। সৈকত, আমি এই অভিযোগের উত্তর নেবো। অরূপদা, আমি যাবো একটুখানি সুস্মিতা দির কাছে রিঅ্যাকশন নিয়ে নিই। সুস্মিতা দি, বিষয়টা হচ্ছে অখিল যে কথাটা বললো এটা একদম সত্য কথা। আমি সৈকত যে কথাটা বললো, যে সৈকত বারে বারে যেটা বলছে, মানে যেই মানে যেটা বললো যে একটা মনোপলি রাজনীতি চলছিল পাহাড়ের বুকে, এবং সেই মনোপলি রাজনীতিটার মাল্টি ডাইমেনশনাল একটা দিক দেখা যাচ্ছে। কিন্তু এই মাল্টি ডাইমেনশনালে একটা প্রশ্ন আমি করতে চাই, আজকে সৈকত যে কথাটা বললো যে আজকে লাস্ট বিমল গুরুং 2021-এও এসে কাকে সমর্থন করেছিল, যাকে কিনা পুলিশ চারিদিকে খুঁজে বেড়াচ্ছিল, অথচ পুলিশ তাকে খুঁজে পায়নি, এরকম একটা মানে ফিচার মানুষের কাছে উঠে এসেছিল। এবং সেই ক্ষেত্রে আমরা বলবো যে আজকে বিনয় তামাং যে আজকে তৃণমূলের প্রার্থী, এরাই তো আগে ছিল ক্ষমতায়, এরা কি উন্নয়ন করেছে যে আপনারা বারে বারে বলছেন যে উন্নয়নের যেটা মমতা ব্যানার্জি বলেন, মুখ্যমন্ত্রী বলেন যে পাহাড় হাসছে, পাহাড়কে তো আমরা দেখছি পাহাড়ে অল টাইম উত্তাল হয়ে রয়েছে পরিবেশ। তারা বারে বারে মানে গোর্খাল্যান্ডের দাবি তুলছে। তাদের যদি উন্নয়নই হয়ে থাকে, এক সেকেন্ড, তাদের যদি উন্নয়নই হয়ে থাকে তাহলে তারা গোর্খাল্যান্ডের দাবি আমি অরূপদার কাছে আপনার কাছে রিঅ্যাকশন নেব। বারবার সত্যি 1 মিনিট সময় দিন কাইন্ডলি। 3টে অভিযোগ, এক হচ্ছে পুলিশ খুঁজে পায়নি ইত্যাদি ইত্যাদি। তো এই এক্সাম্পল সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে প্রথম সেট করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এখানকার মজিদ মাস্টার যাকে অ্যাবসকন্ডিং ছিল, আলিমুদ্দিনে মিটিং করতে গেছে, পুলিশ এসকর্ট নিয়ে তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না ফেরা। এই আমি বলিনি ভাই। দ্বিতীয়ত আজকে বলছে যে কেন এদেরকে নিয়ে মাথায় বসিয়ে রাখা হয়েছে। এই পাহাড় সমস্যা শুরু কবে? দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল তৈরি কে করেছিল? জ্যোতি বোস। তখন রাজীব গান্ধী এসে চেষ্টা করেছিলেন সেটাকে থামানোর জন্য। জ্যোতি বোস সেদিনকে 1988 সালে আজকে পাশে বসিয়ে ছবি তোলার কথা বলছে। সুভাষ সিংকে পাশে বসিয়ে কে সেদিনকে ছবি তুলেছিল? জ্যোতি বোস। আর দ্বিতীয় কথা, আজকে বলছে গোর্খাল্যান্ডের কথা। এই সৈকত আমি বলিনি ভাই, তোমার দল তখন অবিভক্ত সিপিআই, রতনলাল ব্রাহ্মণ কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টোতে রয়েছে প্রথম অবিভক্ত গোর্খাস্তানের দাবি তুলেছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া।
আমরা তো গোর্খাল্যান্ড চাইছি না, আমরা তো বলছি বাংলা ভাগ থাকবে না, তার পক্ষে রায় দিচ্ছেন। আগে প্রশ্নটা বুঝুন, তারপর উত্তর দেবেন। অরুণদা সমস্ত অভিযোগের উত্তর দিলেন, কিন্তু একটা তো প্রশ্ন উঠছে বারবার, ভাগের কথা, বাংলা ভাগের কথা কেন ওঠে? মানুষ কি চায়? পাহাড়ের মানুষ রায় দিল আজকের নির্বাচনে। একদম। আমি এইটা নিয়ে বিনোদা আপনার কাছে জানতে চাইবো, 2014 and 2022 ডিফারেন্সটা কি, পলিটিক্যাল ডিফারেন্সটা কি এখন পাহাড়ের, কি মনে হয় আপনার? ना ऐसा है कि बहुत सारे पॉलिटिकल पोलराइजेशन भी हो गया था, और यहाँ पे आज क्या है कि जो बीजेपी पार्टी और उनका अलायंस पार्टनर जो भी है, दे आर अगेंस्ट ऑफ जीटी का इलेक्शन का अगेंस्ट में था, और हाई कोर्ट सुप्रीम कोर्ट में भी चला गया था। इसके बावजूद आज ये इलेक्शन हो गया, और इसके बावजूद 26 में जब पोल हुआ था तो उसका पोल का जो परसेंटेज है पब्लिक वोटिंग में जब चला गया, तो इसमें दार्जिलिंग का हिल्स का पब्लिक जो है दे आर इन फेवर ऑफ जीटीए। और बीजेपी का जो लॉलीपॉप है कि बार बार जब इलेक्शन आते हैं तब बीजेपी क्या करते हैं, उनका अलायंस पार्टी क्या करते हैं, ये परमानेंट पॉलिटिकल सॉल्यूशन बोल के कोई मसला लेके आते हैं। आपको पता होगा दार्जिलिंग में कि एक पैरेलल नॉन पॉलिटिकल ऑर्गेनाइजेशन है नागरिक मंच है। उन्होंने एक लिफलेट दिया था, वो नागरिक मंच स्पॉन्सर्ड बाय भारतीय जनता पार्टी बीजेपी। उन्होंने एक मतलब लिफलेट के जरिए और वो आह्वान किया था, रिक्वेस्ट किया था पब्लिक को कि जीटीए इलेक्शन में न जाएं। इसके बावजूद पब्लिक वहां पे पोल में चला गया और 60% एबव पोल भी हो चुका है। तो इससे एक क्लियर मैसेज दे दिया है बीजेपी को भी, सेंट्रल गवर्नमेंट को भी और दूसरा पार्टी को भी। नाउ पीपल ऑफ दार्जिलिंग हिल्स दे आर इन फेवर ऑफ डेवलपमेंट, दे आर इन फेवर ऑफ पीस, दे आर इन फेवर ऑफ स्टेबिलिटी ऑफ द रीजन। ये है। तो देखिए अब बीजेपी का ये कोई चलने वाला नहीं है। आज महकुमा परिषद में बहुत अच्छा हमारा पार्टी ने परफॉर्मेंस किया, हिल्स में भी किया है। तो आने वाला 2024 में हम लोग चाहते हैं कि सुश्री ममता बनर्जी को दिल्ली में हम लोग देखना चाहते हैं, और जितना भी नॉर्थ बंगाल का अभी बीजेपी के पास में जो एमपी है वो हट के हम लोग तृणमूल का कांग्रेस बनाना चाहते हैं। और आज से ही हम लोग काम में लगा हुआ है कि इंटायर नॉर्थ बंगाल में दीदी को हम गिफ्ट दे देंगे 2024 में, कि ताकि हम यहाँ से हम लोग एमपी दे सकें। আচ্ছা, অনেক অভিনন্দন। আরো একবার আপনাকে বিদায় দেয়, এবং পাহাড়ে শান্তি এবং উন্নয়নের কাজ হোক, অবশ্যই সেদিকে জনতার নজর থাকবে, জনতার নজর রয়েছে। আমি অবশ্যই শতরূপা দিয়ে আপনি হাত তুলেছেন, খুব সংক্ষেপে আপনার রিয়াকশন, এবং আমাকে বিরতিতে যেতে হবে, খুব সংক্ষেপে। খুবই সংক্ষেপে, মানে আমি খুব খুশি হলাম যে বিনয় তামাং জিতে গেছেন, এবং সেই জিতের আমেজে উনি দিবাস্বপ্ন দেখছেন আবার, খুবই ভালো কথা। সেজন্য আমি এটা না বলে পাচ্ছি না। মানে সারা ভারতবর্ষ থেকে তো তৃণমূল পায় পল্টি পাল্টা গুছিয়ে ফেরত চলে এসছে, তখন উনি ভীষণ রকম স্বপ্ন দেখেছেন যে মাননীয়াকে উনি দিল্লিতে দেখবেন। খুব ভালো কথা, জিত নিয়ে থাকুন, কনগ্রাচুলেশনস। আবার যদি আপনাদের পার্টি আদৌ মানে লিগাল কি লিগাল নয় সেটা পরের কথা, দিবার স্বপ্নটা দেখা বন্ধ করুন, মানুষের জন্য। ভারতবর্ষের কথা যখন বলছে তখন বাংলায় বারবার স্বপ্ন দেখিয়েছে বিজেপি, এবং যেই অভিযোগ বিনয় তামাংও করলেন যে ভোটের আগে যেন ললিপপ ধরায় বিজেপি, আর সেই বিজেপির একদম আমি অবশ্যই একদম পরিষ্কার আমাদের এটা বিনয় তামাংদের অভিযোগ, তৃণমূলের অভিযোগ। তবে বিজেপির এই গত যে কটা ভোট হয়েছে এবং আজকের যে কটা ভোট হলো, সেখানে বিজেপির কোথায় অবস্থান, রাজনৈতিক অবস্থান কোন জায়গায় দেখবো। 19 লোকসভা ভোটে উল্কার গতিতে উত্থান, কিন্তু 21 বিধানসভা ভোটে বঙ্গজয়ের স্বপ্ন ভেঙে খান খান। তারপর থেকে একের পর এক ভোটে ধাক্কা খেয়েছে বিজেপি। পুরো ভোট থেকে 6 কেন্দ্রের নির্বাচন বারবারই বিপর্যয়। 19 লোকসভা ভোটে বঙ্গে বিজেপির উত্থান সাড়া ফেলে দেয় রাজনৈতিক মহলে। 42টির মধ্যে তারা জিতে নেয় 18টি আসন। গেরুয়া শিবিরে দেখা দেয় বঙ্গজয়ের স্বপ্ন, কিন্তু 21 বিধানসভা ভোটের ফল বেরোতেই স্বপ্ন ধূলিসাৎ। 200 স্বপ্ন দেখা বিজেপি পায় মাত্র 77টি আসন। এখান থেকেই শুরু। এরপর একের পর এক ভোট হয়েছে বারবার ধাক্কা।
কলকাতা পুরভোটে 144টি ওয়ার্ডের মধ্যে বিজেপির প্রাপ্তি মাত্র 3টি ওয়ার্ড। চন্দননগর ও বিধাননগর পুরভোটে খাতাই খুলতে পারেনি বিজেপি। মুখ ফিরিয়েছে আসানসোল, শিলিগুড়িও। রাজ্য জুড়ে হওয়া পুরভোটে একটি পুরসভাও দখল করতে পারেনি বিজেপি। বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা উপনির্বাচনেও পদ্মের হাল বেহাল। বালিগঞ্জে তৃতীয় স্থানে বিজেপি, আসানসোলও ছিনিয়ে নেয় তৃণমূল। আজকে যে রেজাল্ট হয়েছে তাতে দুটো জায়গা বড় মানে স্থানীয় স্তরে বড় ভোট ছিল। একটা জিটিএ, যেখানে বিজেপি কন্টেস্ট করেনি এবং জিটিএ কে আমরা অসাংবিধানিক বলেছি। আরেকটা ছিল মহকুমা পরিষদের নির্বাচন, যে নির্বাচনে আমরা আমাদের কোনো লিডার আমরা প্রচারে নামিনি। মমতা ব্যানার্জির কার্যকালে তার নেতৃত্বে যে কোনো নির্বাচন, স্থানীয় স্তরের নির্বাচন বা উপনির্বাচন পশ্চিমবঙ্গে ভোট হয় না। ভারতীয় জনতা পার্টি ওরফে ভারতীয় জুমলা পার্টি আগামী দিনে বাংলার রাজনীতির মানচিত্রে পলিটিক্যাল প্ল্যাটফর্মে একটা মাইক্রোস্কোপিক এক্সিস্টেন্সের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে ভোটের ফলেই গেরুয়া ফিকে। শিলিগুড়ি শহর আগেই দখল করেছে তৃণমূল। মহকুমা পরিষদেও সবুজে সবুজ। সামনের বছর পঞ্চায়েত নির্বাচন, 24 লোকসভা ভোট। তার আগে এভাবে লাগাতার ভোটে ধাক্কা গেরুয়া শিবিরের কাছে চিন্তার বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। নিউজ 18 বাংলা। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক তো বটেই, তারই পাশাপাশি অত্যন্ত প্রাসঙ্গিক এই মুহূর্তে পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, বাংলার বাড়ি তৈরি হবেই। কেন্দ্র যদি টাকা না দেয় তাহলেও বাংলার বাড়ি তৈরির টাকা রাজ্যই দেবে। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। রাজস্থানের বাড়ি যদি রাজস্থানে হতে পারে ওদের নামে, লোকাল ল্যাঙ্গুয়েজে, গুজরাটের বাড়ি গুজরাটের নামে হতে পারে, ইউপিরটা ইউপির নামে হতে পারে, তাহলে বাংলারটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে বাংলারটাও হতে পারে। এটাই আমাদের অধিকার। আর নতুন করে কেউ এখন লিস্ট করবেন না। সমস্ত টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদকে যেটা স্ট্রিক্টলি বলে গেলাম, রাস্তাটা আপনারা করুন, আমি রাস্তার টাকাটা দিয়ে বাড়ি করব। বাংলার বাড়ি সেটার টাকা আমি রাস্তায় যে 40% টাকাটা দিতাম, প্লাস আমি বাড়িতেও যে টাকাটা দিতাম, সেগুলোকে একত্রিত করে অন্যান্য জায়গা থেকে টাকা জোগাড় করে আমরা এবছরে 10 লক্ষ করব। একদিকে যখন দরজা বন্ধ আর একদিকে দরজার খুলি আমরা। যে বাড়িগুলো আপনারা লিস্ট করেছিলেন সেগুলো তাদের ডেটা থেকে পুছে দিয়েছে যাতে মানুষ না পায়। আমি নিজেও একবার যাব, গিয়ে কথা বলবো দিল্লিতে। বাংলার বাড়িতে সব তো দেয় তা না, 40% তো আমরাও দিই। সোমরাজ আমার সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছে। সোমরাজ, এ কথা কেন বলতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে? দেখো, প্রথমত বাংলার বাড়ি প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না, তেমনটাই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানত এই যে বাংলার বাড়ি অর্থাৎ যে বাংলা আবাস যোজনা, এর ক্ষেত্রে যেটা কেন্দ্র 60% টাকা দেয় এবং রাজ্য 40% টাকা দেয়, এই উপায় কিন্তু বাংলার বাড়ি প্রকল্প চলছে রাজ্যে। কিন্তু যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে এই বাংলার বাড়ি প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না, তার একটা কারণ হিসাবে তুলে ধরা হয়েছে নাম বদল ইস্যু। যদিও এই নাম বদল ইস্যুকে গুরুত্ব দিতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্যই কিন্তু রাজ্যের হাতে যে অর্থ বরাদ্দ রয়েছে, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে এই চলতি আর্থিক বর্ষেই ইতিমধ্যে 1200 কোটি টাকা রাজ্য বরাদ্দ করে রেখেছে। সেই 1200 কোটি টাকা দিয়েই যারা ইতিমধ্যেই নাম নথিভুক্ত করিয়েছিলেন তাদের যাতে কোনোভাবে বঞ্চিত না করা হয় এই বাংলার বাড়ি প্রকল্প থেকে, তার জন্যই যে বরাদ্দ অর্থ হয়ে রয়েছে তার মধ্য থেকেই প্রায়োরিটি বেসিসে এই বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের। এবং এই যে গোটা মডালিটিসটা, তা নিয়ে খুব শীঘ্রই নবান্নের তরফে একটি নির্দেশিকা প্রতিটি জেলায় জেলায় পাঠানো হবে, যেটা সূত্র মারফত খবর আগামীকালই বিস্তারিত আকারে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হবে প্রত্যেকটি জেলায়। অর্থাৎ কিভাবে জেলাগুলি এই প্রকল্পকে কার্যকর করবে গোটা বিষয়টি বিস্তারিত আকারে জানিয়ে দেওয়া হবে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রয়োজনে তিনি দিল্লিও যেতে পারেন, দিল্লি গিয়ে সমস্যার সমাধান করতে পারেন, কিন্তু তার আগে যাতে গ্রামবাসীরা কোনোভাবে সমস্যার মধ্যে না পড়েন তার জন্যই এই বিকল্প পথ খুঁজে বের করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ সোমরাজ। কিন্তু রাজনীতি থাকে রাজনীতির জায়গাতেই,
বিজেপি কিভাবে দেখছে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, তার কি বক্তব্য মুখ্যমন্ত্রীর এই ঘোষণা প্রসঙ্গে শুনুন। এখানে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 16 লক্ষ আবাস যোজনার বাড়ি হওয়ার কথা, সে অনুযায়ী সরকার বাজেট করেছে, টাকা দিয়েছে। আর কত লক্ষ হয়েছে? 5-7 লাখের 10 লাখের বেশি নাই। কেন হচ্ছে না? কাটমানি দিতে দিতে সব শেষ হয়ে যাচ্ছে। লোকেরা নাম পাল্টে যাচ্ছে। এখানে আমার বিধানসভায় একটা অঞ্চলে 450 জনের নাম পাল্টেছে, আদিবাসী লোকেদের, গরিব লোকেদের, তার নাম কেটে অন্য লোক ঢুকে যাচ্ছে। এই যত রকম 2 নম্বরই হচ্ছে। যেন উনার যে এখন সংসারের অবস্থা ধার নিয়ে নিয়ে চলছে, কদিন চলবে ঠিক নাই। উনি খালি শোক বাক্য দিয়ে Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. খবর এই মুহূর্তে নিবেদন করলো Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. अरे ऐसी पकड़ कहां से सीखी? SRMB TMT बार से सीखा। শতরূপদি, এটা তো অস্বীকার করা যায় না 2019-এ 18, তারপর 77, তারপর এখন কি বিজেপির? কারণ মানুষ বিরোধী একটা রাজনৈতিক দল চায়, স্ট্রং বিরোধী দল চায়। শর্মিষ্ঠা, প্রথমত 2019 ওয়াজ লোকসভা ইলেকশন এবং তারপরেরটা আমাদের বিধানসভা ইলেকশন। পার্সপেক্টিভ পুরোপুরি চেঞ্জ, যেখানে দুশো স্বপ্ন দেখানো হয়েছিল। স্বপ্ন তো দেখানো হয়েছিল, একটা আমাদের মানে এমও ছিল সরকার গড়ব, আমাদের কার্যকর্তাদের উৎফুল্লন করবার জন্য, মানে আরেকটু মানে বেশি রকমভাবে এনথুজিয়াস্টিক করবার জন্য এটা বলা হয়েছিল এবং সেটা হয়নি, সেটা আমরা স্বীকার করে নিচ্ছি। সেটা নিয়ে মানে বারবার বাট্টা বেটে লাভ নেই। বাট উই স্টিল ফ্রম 3খানা এমএলএ আমাদের 77টা এমএলএ হয়েছিল, সেটাও অস্বীকার করার জায়গা নয় একদম। এবার 2রা মে রেজাল্ট বেরোবার পর থেকে তোমরা যেরকম 2000 মানে আমরা 2021-এর বিধানসভার 200টা স্বপ্ন নিয়ে তোমরা যেরকম বার্তা বেটে যাচ্ছ, আমরা কিন্তু 100 বার এক কথা বলছি যে 2রা মে থেকে যেটা অফিসিয়ালি আমরা পোস্টপোল ভায়োলেন্স বলছি, সেটা আরও আগে থাকতে, মানে 2018-র পঞ্চায়েত ইলেকশন থেকে যে ধরনের অত্যাচার তৃণমূল চালিয়ে গেছে, সেখানে বিজেপির একদম বেস লেভেল কার্যকর্তাদের বাড়ি নড়ে গেছে। তোমরা এখনো জানো বহু কার্যকর্তা, আমাদের একনিষ্ঠ কার্যকর্তারা এখনো পশ্চিমবঙ্গের বাইরে আছে। তারা এলেই তাদের ধরে ওয়ার্ডে ভোট হয়েছে সদ্য, আমরা একেবারেই বলছি না সেটা, আমি কমপ্লিটলি এটা অস্বীকার করছি না। এই রেজাল্ট আমাদের ফরে যায়নি, কিন্তু কেন যায়নি সেটা একটু ভাবতে হবে। সবটাই আমি মানছি যে আমি আমাকে একটু বলতে দাও। আমি যেটা বলছি যে হ্যাঁ, আমাদের স্ট্রং হোল্ড ছিল। ইনফ্যাক্ট যেখানে যেখানে আমাদের স্ট্রং হোল্ড ছিল সেখানে সেখানে আমাদের কার্যকর্তাদের এতটাই অত্যাচার করা হচ্ছে যে আমাদের বিজেপি লো লেভেলের ফাউন্ডেশন নড়ে গেছে। তাদের বাড়ি ঘরদোর, আত্মীয় স্বজন, মা, আমি একটুখানি আমার শেষ করতে দিই, আমি আপনার সময় এই যে শর্মিষ্ঠা, মানে এই যে পার্টির একদম কার্যকর্তাদের একদম মানে কি বলবো, পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিয়েছে, তারপরে তারা রীতিমতো ভয় পাচ্ছে ফ্ল্যাগ তুলতে। নেতারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে, বিজেপির নেতারা যাচ্ছে না, আমি এটা একটু কারেকশন করে দিচ্ছি। যারা যারা তৃণমূল থেকে লাফিয়ে ঝাঁপিয়ে বিজেপির জাহাজে 7 বছরের বিজেপি করাকে বিজেপি, সে তো আরো ওরকমই 7 বছর 8 বছর, এটা ঠিক বিজেপি করা বলে না। হ্যাঁ, আমি মানছি তাদের বিজেপি, আমাদের কেন্দ্রীয় নেতারা তাদের মাথায় তুলে রেখেছিল। তাদের 2022-এ প্রেস কনফারেন্স করছেন তিনি, জয়প্রকাশ মজুমদার, তিনি গুরুত্বপূর্ণ নেতা ছিলেন না বিজেপির? তিনি ছিল, আমি বলছি ডিউরেশন গুরুত্বপূর্ণ নেতা ছিল, তিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তারপরে তার মনে হয়েছে যে এখানে আখের গোছানো যাচ্ছে না, সেই জন্য সে তৃণমূলে চলে গেছে। আমি ব্যক্তিগত লোক নিয়ে বলছি না, আমার বক্তব্য
যে যারা যারা তৃণমূল থেকে এসেছিল বা তাদের কোনো স্পেসিফিক কোনো এজেন্ডা ছিল, যখন দেখেছে বিজেপি সরকারে এই মুহূর্তে নেই বা তাদের মতে এক্ষুনি আসার সম্ভাবনা নেই, তারা যথারীতি তারা মানে তৃণমূলে গেছে। অরুণদা, অবশ্যই এটা রিয়াকশন। তার পাশাপাশি তৃণমূলেরও তো একটা জায়গা যে চন্দননগরের 17 নম্বর ওয়ার্ড বাম নিয়ে নিল, ঝালদা, সেখানে তৃণমূল অভিযোগ করছে যে তৃণমূলে এই ফল করেছে বলে কংগ্রেস বেরিয়ে গেল, তৃণমূলের প্রার্থী জয় পেল না, অন্তর্কলহ। আমি প্রথমে শতরূপাদির প্রশ্নের উত্তরটা আসি। প্রথম কথা হচ্ছে, দিদি যেটা বলছিলেন 200 ইত্যাদি, তো ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই। বিজেপি সেই স্বপ্ন দেখেছে, তারপর নির্ঝরের স্বপ্ন ভঙ্গ হয়েছে, সে প্রশ্ন থাক। দিদি একটা কথা খুব সুচতুরভাবে বললেন যে 3 থেকে 77 হয়েছে, মাঝখানে ওই অশ্বত্থামা হত ইতি গজটা এড়িয়ে গেলেন। আসলে 3 থেকে 77 হয়নি, 3-এর পরে 2019-এর লোকসভা নির্বাচন হয়েছে। শব্দ উচ্চারণ করিনি, আপনি ঠিক করে দেবেন, দর্শক বুঝেছেন, দর্শক এত মূর্খ নয়। মাঝখানে 2019-এর হিসাব যদি দেখেন, 119টা আসনে বিজেপি এগিয়ে ছিল, সেখান থেকে 77, সেটাও আজকে ধরে রাখতে পারছে না। তৃতীয়ত, এই যে বিজেপির বিরুদ্ধে এত আক্রোশ, সত্যি তো বিজেপির বিরুদ্ধে প্রচন্ড আক্রোশ। ধরুন একজন নেতা, তার বিরুদ্ধে বলছে ওই হাফ প্যান্ট পরা ফিটার মিস্ত্রিটা ক্লাস 8 পাস করা, ও যেন কেয়া ঘোষের প্রচারে না যায়, ও যেন অগ্নিমিত্রা পালের প্রচারে না যায়। কে বলছে? প্রাক্তন রাজ্য সভাপতি তথাগতরা। বিজেপি তৃণমূলের সাথে লড়বে না বিজেপির সাথে লড়বে? আগে তো বিজেপিকে সেটা ঠিক করতে হবে। বিজেপির একটা বিজেপি সংক্ষেপ করে নি। আজকে যে দুটো প্রশ্ন আপনি তুললেন, আমরা পরিষ্কারভাবে বলছি, কান্দুতে তপন কান্দুর মৃত্যুর পরে নিশ্চিতভাবে একটা সেন্টিমেন্টাল গ্রাউন্ড কাজ করেছে, খুব স্বাভাবিকভাবে মানুষ। কিন্তু সিবিআই চার্জশিট মাথায় রাখতে হবে, এই অবস্থায় দাঁড়িয়েও সিবিআই চার্জশিটে, প্রাইমারি চার্জশিটে বলছে পারিবারিক বিবাদের কারণেই হয়েছে। আর কংগ্রেস আর সিপিএম যারা জিতেছে, তারা মাথায় রাখবেন এই মমতা ব্যানার্জির পুলিশের আমলেই তারা জিতছেন। এইটা নির্বাচনের আগে যখন এখানে বলেছিলেন ওই আইসি কে রেখে কেন ভোট হচ্ছে আজকে ঝালদায়, সেই মমতা ব্যানার্জির প্রশাসনের আমলে জিতলে তাহলে নির্বাচন গণতান্ত্রিক, আর হেরে গেলেই তৃণমূলের ছাপ্পা রিগিং। এই ধাপ্পাবাজিগুলো বন্ধ করুন, নইলে আপনারা শূন্য করে দিয়েছে। তৃণমূলের প্রার্থীর বক্তব্য স্বীকার করা যায় কিনা সেটার উত্তর পেলাম না। তবে ঝালদার প্রতিবেদন, তারপর সুস্মিতা দি আপনার কাছে আসছি। ঝালদা, একটা কথা শতরূপাদির কথা, চারটিতে নির্বাচন, 2টিতে উপনির্বাচন, মোট 6টি ওয়ার্ডে ভোট, 4টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল। ঘাসফুলের জয়ের কাঁটা পুরুলিয়ার ঝালদা পুরসভা। উপনির্বাচনে এই পুরসভার 2 নম্বর ওয়ার্ডটি ধরে রাখল কংগ্রেস। 13ই মার্চ খুন হন ঝালদার পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। তার মৃত্যুতে উপনির্বাচন। এই ভোটে ব্যবধান আরো বাড়ালো কংগ্রেস। 6 গুণের বেশি ব্যবধানে জয়ী হলেন তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু। তপন কান্দু জিতেছিলেন 127 ভোটে, তার ভাইপো মিঠুন কান্দু জিতলেন 778 ভোটে। এই জয় আমার জয় নয়, এই জয় আমার কাকুর জয়। আমি কিন্তু এটাতে খুশি নাই, যেহেতু আমার কাকু এখন নাই। ফল আছে, রেজাল্ট আছে, কিন্তু কাকু নাই। এটা মিঠুনের জয় নয়, এটা আমার স্বামীর খুনের জয় হচ্ছে, 2 নম্বর ওয়ার্ডের মানুষের জয় হচ্ছে। কারণ 2 নম্বরের ওয়ার্ডের মানুষেরা তো জয়ী করেছিল আমার স্বামীকে, এবং তৃণমূলের নেতারা আমার স্বামী যাতে চেয়ারম্যান সিটে না বসুক তাকে হত্যা করেছে, এবং ওরা আরও ওই উপনির্বাচন ওরাই করেছে যাতে তৃণমূলের প্রার্থী দিয়ে জয়ী করাবো বলে। তো মিঠুনকেও জয়ী করেছে, আমি অনেক খুশি আছি। ঝালদায় 2 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে তৃতীয় তৃণমূল। 152 ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী জগন্নাথ রজক। তিনি অন্তর্ঘাতের অভিযোগে সরব। ঝালদা শহর তৃণমূল কংগ্রেস কমপ্লিট অন্তর্ঘাতে আমাকে এই রেজাল্টটা করেছে। এই রেজাল্ট হওয়ার তো ছিল না। ঝালদা টোটাল তৃণমূল কংগ্রেসকে, মানে সভাপতি দেবাশিস সেন বাদ দিয়ে সবাইকে আমি দায়ী করব। এই হারটা মাথা পেতে নিচ্ছি, মানুষের রায়টাকে মেনে নিচ্ছি। আর আমাদের দলীয় প্রার্থী যেটা বলেছেন, হয়তো উনি সেটা আবেগের বসে এসে এখন বলেছেন, আর অন্তর্ঘাত কোনোই নেই। উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন। 3রা মার্চ এখানকার তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন হন, তার জেরেই ফের ভোট। তৃণমূল প্রার্থী করে অনুপমের স্ত্রী মীনাক্ষী দত্তকে। তিনি জিতেছেন 2274 ভোটে। এটা হচ্ছে অনুপমের প্রতি মানুষের যে ভালোবাসা, তার বহিঃপ্রকাশ। ওর আশীর্বাদ আমার সাথে আছে, আমি যেন ওর কাজগুলো করতে পারি, সাধারণ মানুষের পাশে থাকতে পারি। পুরুলিয়া এবং পানিহাটি থেকে ইন্দ্রজিৎ মণ্ডল এবং অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। খুব সংক্ষেপে সুস্মিতা দি রিয়াকশন।
বিষয়টা হচ্ছে যে আজকে আমি শতরূপার কথার একটা উত্তর প্রথমে দিই। অত্যাচার হলে যে পিছু হটে যায় দলের কর্মীরা, এটা সঠিক নয়। কোনো নেতারা দলবদল করছে, তারা তাদের নিজস্ব পার্সোনাল কোনো ইন্টারেস্টে, কিন্তু আজকে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি যে জনবিরোধী নীতি নিয়ে চলছে তার প্রতিবাদ কিন্তু এই ব্যালট পেপারে প্রতিফলিত হচ্ছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আজকে তৃণমূলের বন্ধু যে কথাটা বলল তার উত্তরে আমি শুধু বলতে চাই, ঝালদার মানুষ দেখেছে তপন কান্দুকে সরিয়ে দেওয়ার জন্য কি কি করা হয়েছে, এবং সেখানের আইসিকে সরিয়ে দিয়ে যে ভোট হয়েছে সেই ভোটের যেভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে, সেই ভোট কিছুটা ক্লিয়ার ইমেজ তৈরি করতে পেরেছে মানুষের কাছে। তার জন্য আজকে কংগ্রেসের এই জয়। এই কথাটা উনি ভুল বললেন যে শুধু হেরে গেলেই বলবে ছাপ্পা আর জিতলে বলবে না ছাপ্পা না, তা না। ওখানে যেভাবে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে, ওখানের আইসি যেভাবে ষড়যন্ত্র করছিলেন, তাকে সরিয়ে দিয়ে যে ইলেকশনটা হয়েছে তার রেজাল্টটাকে মাথায় রাখতে হবে। কারণ এই যে ভোটগুলো হয়েছে, যে উপনির্বাচনগুলো হয়েছে, এই উপনির্বাচনগুলোতেও পর্যন্ত তৃণমূল প্রহসন সৃষ্টি করেছে ইলেকশনের নামে। আপনার কাছে জানতে চাইবো এই সমতলে ভোট নিয়ে আপনি কি বলবেন? বারবার এই প্রহসনের অভিযোগ উঠছে, এবং সেটা এই কথাটা কিন্তু বারবার ওঠে যে জয়লাভ করলে যে সঠিকভাবে ভোট হয়েছে, আর যখনই হেরে যাওয়া হয় তখনই আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, তখনই প্রহসন হয়েছে। এটা কেন বারবার হতে থাকে? এটা তো একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি। বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের যখন হেরে যায় তাদের কোনো ব্যাখ্যা থাকে না, সেই ব্যাখ্যাটা কিন্তু কেউ নিজেরা দেখে না। যে কথা আমি বলবো, যে বারবার বলছে যে সরকারের পরে বিরোধীরা যে অবস্থানে আছে, বিরোধীরা আস্তে আস্তে দুর্বল হচ্ছে। কেন হচ্ছে? সরকারের বিরোধীদের একটা বড় সুযোগ আছে, তারা অ্যান্টি ইনকম্বান্সি সুযোগটা পায়। কিন্তু একজন বিরোধী তার জায়গা তৈরি করতে গেলে তাদের যে নিজস্ব এজেন্ডা দরকার হয়, যে একটা রাজনৈতিক বিরোধী দল সে কি দেবে, সরকার যে দিতে পারছে না মানুষের জন্য, উন্নয়নের জন্য কি বলবে, তার সঠিক ব্যাখ্যা কোথায়? তার সঠিক ব্যাখ্যা নেই, কারণ সেটার জন্য তো সংগঠন দরকার হয়। সংগঠন দুর্বল হয়ে পড়ছে আজকে। সেই কারণেই বিরোধীরা এরকম দুর্বল বলেই শাসক দল তাদের মতো করে রাজনীতি করতে পারছে। এই যে তুমি বলছিলে না একটু আগে, পাহাড় থেকে সমতল, প্রত্যেক ক্ষেত্রেই আঞ্চলিক দল বা ছোট দলগুলো তারা সরকারের বা ক্ষমতার পাশাপাশি থাকতে চায়, কারণ তাদের সঙ্গে হাত না ধরলে উন্নয়নটা সম্ভব হবে না। আজকে পাহাড়েও যে দৃশ্য, সমতলে সেই দৃশ্য। বিরোধী দল কিন্তু দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। কিন্তু বিশ্বজিৎ, আপনি যখন বিরোধীদের কথা বলে বিজেপির কথা বলছেন যে সংগঠন দুর্বল হচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে গত যে কটা ভোট হলো সেখানে কিন্তু বিরোধিতার জায়গায় একটা বামেরা অবস্থান নিচ্ছে, মানে বামেদের একটা স্ট্রং জায়গা তৈরি হচ্ছে আস্তে আস্তে হলো, মানে সেটা অস্বীকার করা যায় না। তুলনামূলকভাবে বামেরা শক্তিশালী হয়েছে। কিন্তু আমি এইটা নিয়ে একটুখানি সৈকতের রিঅ্যাকশন নিই। একটা কথা আমি বলবো, যে শুধুমাত্র চন্দননগরে 17 নম্বর ওয়ার্ডের নির্বাচনের ফল দিয়ে পশ্চিমবঙ্গে বামেদের বা দেশে বামেদের অবস্থান বিচার করা যাবে না, কিন্তু বামেদের যে সংগঠন ছিল তারই ফলাফল পেয়েছে। এক মিনিট বলি, 2019 লেফট হচ্ছে শিলিগুড়িতে 4%, 2021-এর ভোট আমরা 10%, 2022 আজকে 15%। 1 2 হচ্ছে ঝালদায় বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী জয়ী, ভোটের মার্জিন বেড়েছে 127 থেকে 778, চন্দননগরে 130 ভোটে আমাদের প্রার্থী জয়ী। এমনটা নয় যে আমরা তৃণমূল আমাদের উপহার দিয়েছে একটা সুস্থ নির্বাচন, যেখানে তৃণমূলের ভোট লুট রোখা গেছে সেখানে মানুষ লেফটের পক্ষে রায় দিয়েছে। 1 2 হচ্ছে শিলিগুড়ি মহকুমা পরিষদ, শিলিগুড়ি বিধানসভা বিজেপি জিতেছিল, যেখানে বিজেপি আছে সেখানে তৃণমূল আছে, যেখানে তৃণমূল আছে সেখানে বিজেপি আছে। ঝালদায় যে একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট আছে এমনটা নয়, ঝালদার কংগ্রেস কাউন্সিলরকে খুন করেছে তৃণমূল এবং তৃণমূল পরিচালিত পুলিশের দমদম পানিহাটি ভোটের দিন এবারে উপনির্বাচনে সাংবাদিকরা মার খেয়েছে। আসলে যেটা পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে দেওয়াল লিখন, বিজেপিটা টিভির পর্দায়, আর তৃণমূলের বিরুদ্ধে যদি মানুষ সংগঠিতভাবে ভোট লুটটা রুখতে পারে তাহলে আকাশটা ধীরে ধীরে ঠিক লাল হবেই। আর কাস্তেটা ধার দিয়ে নিশ্চিতভাবে এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়বে। আর এই লড়াইয়ে এই যে বিশ্বজিৎবাবু বলছিলেন না সংগঠন কম শক্তিশালী বেশি শক্তিশালী, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গুন্ডা রাজনীতি করা যায় না, তেমনি মাফিয়া গুন্ডা যারা সিন্ডিকেট চালায়, প্রমোটারি চালায়,
তাদের হাত থেকে গণতন্ত্রকে, নির্বাচনকে রক্ষা করতে গেলে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সেই প্রক্রিয়া আমরা সৈকত, উত্তরটা নিয়ে যেতে হবে অরূপদা। আমি সৈকতের উত্তরে বলি, সৈকত বলছে সাম্প্রদায়িক বিষয়টা তাহলে কি তৃণমূলের এই জয়? না না, এই বিষয় সাম্প্রদায়িকতার ছেড়ে দিন না। বিরুদ্ধে? ওই আজকে মুশকিল হচ্ছে এই বিধানসভায় শূন্য নিয়ে ওরা কবে অনাস্থা আনবে, তার জন্য আমরা অপেক্ষা করছি। এক ত্রিপুরা নাকি দ্বিতীয়- শুনলে ওরা ত্রিপুরায় তোমরা আবার নাকি একটু আগে তুমি জ্ঞান দিলে ভাই, ভোটার সঙ্গে লড়াই করছো। একটু আগে তুমি জ্ঞান দিলে ভাই, না, না, ভোটার সঙ্গে তোমরা নাকি লড়ছিলে। একটু ভাই থেমে যাও। আমি সুস্মিতা দি একজনের থেকে আরেকজন। আমি শতরূপা দেবী এখানে একটা কথা বললেন যে সংকেত আমার কিন্তু খুব কম সময়। যারা বিজেপি ছেড়েছে তারা নাকি তৎকাল। আমি জানি না, শতরূপা দেবীর থেকে বিজেপিতে অনেক বেশি সিনিয়রের নাম যশবন্ত সিনহা বা শত্রুঘ্ন সিনহা, তারাও তৃণমূল কংগ্রেসে এসেছে, তারা তৎকাল বিজেপি না, বিজেপি প্রতিষ্ঠাতা সদস্য বলা চলে একসময়। সেই জায়গা আসলে যশবন্ত সিনহা বিজেপির আপনার থেকে অনেক বেশি সিনিয়র। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সামগ্রিকভাবে বার্তা একটাই, এই রাজ্যের বুকে বিজেপির পায়ের তলার জমি যতদিন হারাচ্ছে মমতা ব্যানার্জির পাশে তত বেশি করে বাংলার মানুষ। খুব সংক্ষেপে রিঅ্যাকশন। না, আনফরচুনেটলি সারা দেশ জুড়ে বিজেপি রমরমা, আর পশ্চিমবঙ্গ এখনো অবধি আর কি বলবো, আমাদের মানলাম আপনারাই রমরমা এবং আপনারাই চালিয়ে যাচ্ছেন, আপনারাই থাকবেন বলে দিবাস্বপ্ন দেখছেন, খুব ভালো কথা, দেখতে থাকুন। ইন বিটুইন যতদিন আছেন একটু মানুষের সেবাটা যথার্থ করুন। আমি তাই নাকি মানুষ কতটা সন্তুষ্ট সেটা পাহাড়ের মানুষ বুঝিয়ে দিয়েছে, আর সেই বিষয়টাতেই হয়তো এবার এক একটি রাজনৈতিক দল বিশেষভাবে কনসেন্ট্রেট করছে। বাংলার বাড়ি, কারণ মানুষ পরিষেবা চায়, মানুষ উন্নয়ন চায়, মানুষ সার্ভিস চায়। বাংলার বাড়ি নিয়েও বিকল্প ভাবনা এবার শুরু করে দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রের টাকার জন্য আর অপেক্ষা করা হবে না, রাজ্যের টাকাতেই বাংলার বাড়ি তৈরি হবে। আজকে মুখ্যমন্ত্রী তা ঘোষণা করেন, গ্রামীণ সড়কেও জোর দেওয়া হচ্ছে। যেতে যেতে এই প্রতিবেদন, অনেক ধন্যবাদ আপনাদেরকেও। একদিকে যখন দরজা বন্ধ আর একদিকে দরজার খুলি আমরা। বাংলার বাড়ি গরিবের জন্য পাকা বাড়ি তৈরির প্রকল্প। এই প্রকল্প ঘিরেই কেন্দ্র রাজ্য সম্পর্কের পারদ চড়ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পে বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এ অভিযোগ, বাড়ির জন্য পাঠানো রাজ্যের তালিকার তথ্যও মুছে ফেলা হয়েছে। গ্রামের রাস্তার বাংলার বাড়িটা বন্ধ করে দিয়েছে। যে বাড়িগুলো আপনারা লিস্ট করেছিলেন সেগুলো তাদের ডেটা থেকে পুছে দিয়েছে, যাতে মানুষ না পায়। এবার বাংলায় বাড়ি তৈরির জন্য বিকল্প ভাবনা রাজ্য সরকারের। আবাস যোজনায় 40% টাকা দেয় রাজ্য, 60% টাকা দেয় কেন্দ্র। এবার রাজ্যের ভাগের অংশ দিয়েই বাংলায় বাড়ি তৈরির সিদ্ধান্ত। আমি রাস্তায় যে 40% টাকাটা দিতাম, প্লাস আমি বাড়িতেও যে টাকাটা দিতাম, সেগুলোকে একত্রিত করে অন্যান্য জায়গা থেকে টাকা জোগাড় করে আমরা এবছরে 10 লক্ষ করব। আপনাদের টাকাটা দিয়ে শুধু গ্রামীণ রাস্তা তৈরি করুন, ফলে গ্রামীণ রাস্তা করলে সেই কাজটা অনেক চোখে পড়বে। আপনি 50% টাকায় গ্রামীণ রাস্তা করুন আর 50% অন্যভাবে খরচ করুন। গ্রামীণ রাস্তা খারাপ থাকলে কেউ ভোট পাবেন না, মাথায় রাখবেন। এখানে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 16 লক্ষ আবাস যোজনার বাড়ি হওয়ার কথা, 5-7 লাখের 10 লাখের বেশি নাই। কেন হচ্ছে না? কাটমানি দিতে দিতে সব শেষ হয়ে যাচ্ছে, লোকেরা নাম পাল্টে যাচ্ছে। এখানে আমার বিধানসভায় একটা অঞ্চলে 450 জনের নাম পাল্টেছে, আদিবাসী লোকেদের, গরিব লোকেদের। ওনার যে এখন সংসারের অবস্থা ধার নিয়ে নিয়ে চলছে, কদিন চলবে ঠিক নাই, করার মতো কিছু মরদ নেই, তাহলে তো 10 বছরে সব সমস্যা সমাধান করে দিতেন। 23-এ পঞ্চায়েত ভোট, তার আগে গ্রামে গ্রামে বাড়ি এবং রাস্তা তৈরিতে জোর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে 100 দিনের প্রকল্পেও কেন্দ্র টাকা দিচ্ছে না, এই অভিযোগে সরব হন মমতা। রাজ্যের টাকাতেই 100 দিনের কর্মীদের কাজের ব্যবস্থা করেন। এবার রাজ্যের টাকায় বাংলায় ঘরও। दमखम वही चमखम वही कदकाठ वही है, तलवार पुरानी है मगर काट वही है। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন। নিউজ 18 বাংলা।